নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের বহুদিন পর আরও একবার স্বাগত। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রীরামকৃষ্ণ পুঁথি, এই তিনটি যেন এক একটি স্তম্ভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই তিনটি বই, তার কথামৃত, তার লীলা প্রসঙ্গ এবং তার পুঁথি যেন এক একটি মহাকাব্য। এটি রামকৃষ্ণ ভক্তমণ্ডলের শুধু নয়, আপামর বাঙালি এবং ঈশ্বর পিপাসু মানুষের কাছে যেন গীতার সমান। শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাইয়ের সম্বন্ধে আমরা অল্প বিস্তর সকলেই জানি। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজের সম্বন্ধেও কম বেশি আমরা জানি, কিন্তু রামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেন, যাকে অক্ষয় মাস্টারও অনেকে বলেন, সেই অক্ষয় কুমার সেনের সম্বন্ধেই আজকের এই অডিও। কিভাবে শুরু হয়েছিল এই পুঁথির লেখা, তার মাথায় এলোই বা কী করে এই পুঁথি লেখার কথা? খুবই সামান্য শিক্ষিত, খুবই অল্প শিক্ষিত ছিলেন তিনি। মাস্টারমশাইয়ের মতো অত তার জ্ঞান ছিল না, বা স্বামী শারদানন্দজির মতো অত তার সাধনাও ছিল না। তাহলে কি করে আসলো এই পুঁথি লেখার কথা মনে? আর কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে? এই সমস্ত কিছু থাকছে আজকের অডিওতে। তাহলে শুরু হচ্ছে আজকের অডিও শ্রীরামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেনকে নিয়ে, এবং শুরুতেই তারই লেখা গুরু বন্দনা দিয়ে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। শ্রীরামকৃষ্ণ পুঁথিকার শ্রী অক্ষয় কুমার সেন ঠাকুরের সাথে সঙ্গ করেছিলেন মাত্র 1 বছর 8 মাস, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি, ওই সময়টা থেকে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ পর্যন্ত। তিনি ঠাকুরের লীলার একদম অন্তিম লগ্নে এসে তার সঙ্গ লাভ করেছিলেন। ঠাকুরের দেহ চলে যাওয়ার পর তিনি তার বাড়িতে ফিরে যান। সেখানে তার মা দীর্ঘদিন অক্ষয় কুমার সেন বাড়িতে ছিলেন না বলে বহুদিন বাদে ফিরে এসেছেন, তখন সত্যনারায়ণ ব্রত রাখেন। সত্যনারায়ণ পূজার পর যখন ব্রত কথা পাঠ করা হয়, তখন তার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় যে এই ব্রত কথা আপামর বাঙালির ঘরে ঘরে চলে। বাঙালির মেয়েরা, তখনকার মেয়েরা তো খুব বেশি শিক্ষিত ছিলেন না, বিশেষ করে গ্রাম্য বাংলার মেয়েরা শিক্ষিত খুব একটা ছিলেন না, খুব সামান্য অক্ষর জ্ঞান, কিন্তু তাতেও তারা লক্ষ্মী পাঁচালী, ব্রত কথা এগুলি পাঠ করতেন। ঠিক এরকমভাবেই শ্রীরামকৃষ্ণের জীবন যদি তাদের কাছে তুলে ধরা হয় এরকম পাঁচালী আকারে, তাহলে তো মায়েরা পড়তে পারেন, মায়েদের কাছে ঠাকুর সহজেই পৌঁছাতে পারেন। আর মায়েরা ভালো হলেও সন্তান ভালো হয়, একটা সুন্দর সুস্থ একটা ধার্মিক সমাজ গড়ে ওঠে। এই চিন্তা তার মনের মধ্যে আসতে শুরু করে। শুরু হলো শ্রীরামকৃষ্ণ পুঁথির পথ চলা। যদিও শ্রীরামকৃষ্ণ পুঁথি 4টি খণ্ডে লিখিত, কিন্তু প্রথম খণ্ডের নামকরণ তিনি করেছিলেন শ্রীরামকৃষ্ণ চরণামৃত। পরবর্তীকালে এটি শ্রীরামকৃষ্ণ পুঁথি হিসাবে পরিচিতি পায় এবং 4টি খণ্ডেই পরবর্তীকালে প্রকাশ লাভ করে। এবং তার এই পুঁথি লেখায় তাকে যে 5 জন প্রধান সাহায্য করেছিলেন, কারণ অক্ষয় কুমার সেন তো ঠাকুরকে একদম অন্তিম লগ্নে দেখেছেন,
তো তাকে তার জীবন সম্বন্ধে জানতে গেলে শুরু থেকে যারা আছেন ঠাকুরের সাথে তাদেরকে ধরতে হয়। সেরকমই 5 জনকে তিনি ধরেছিলেন এবং তারা এই শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখায় সাহায্য করেছিলেন। তারা হলেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী যোগানন্দজি মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, প্রসন্নময়ী এবং রুক্মিণী দেবী। এই রুক্মিণী দেবী হচ্ছেন সীতানাথ পাইনের বড় মেয়ে, আর প্রসন্নময়ী লাহাবাড়ির মেয়ে ছিলেন। তো এই 5 জন কিন্তু খুবই অল্প শিক্ষিত। এই অল্প শিক্ষিত মার্জনা করবেন, মানে তথাকথিত আমরা যদি এই একাডেমিক ব্যাপারটা যদি ভাবি, তাহলে তাদের অক্ষর জ্ঞান সত্যিই খুব কম ছিল। আর মাস্টারমশাই অর্থাৎ অক্ষয় কুমার সেনেরও তাই। এই 5 জনে মিলে রচনা করলেন সেই বিশাল আকার পুঁথি, যা আজও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে সমানভাবে সমাদৃত কথামৃত লীলা প্রসঙ্গের সাথে। কথামৃত বুঝতে গেলে একটু বোধ, একটু জ্ঞান, একটু সাধনা এসবের দরকার লাগে। অনেকটা এক একটা ঠাকুরের কথা যেন ধ্যান করতেই কতক্ষণ সময় চলে যায়। আর লীলা প্রসঙ্গ সে তো আরও উঁচু দরের। কিন্তু এই পুঁথি সহজ সরল ভাষায় লেখা। এই পুঁথি পৌঁছে গেল বাংলার প্রত্যেকটি মায়েদের কাছে। মায়েরা সুন্দর করে পুঁথি পড়তেন এবং তাদের মনে যেন একটা ছবি ভেসে আসত। এই পুঁথি লেখার পেছনেও আরেকজন সাহায্য করেছিলেন। তিনি ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নাট্য ব্যক্তিত্ব তো, তাই কিভাবে লিখলে মানুষের সামনে সে লেখাটা একটা ছবির মতো হয়ে ওঠে, তাতে তিনি অনেক সাহায্য করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পুঁথি রচনার পেছনে এই কথাগুলো কিন্তু চিরকাল আড়ালেই থেকে গেছে। অক্ষয় কুমার সেন রামকৃষ্ণ পুঁথি তো লিখলেন, লিখে তার মনে বেশ একটু অহংকার হলো যখন এই পুঁথি বেশ জনপ্রিয় হলো। তিনি ভাবলেন মাস্টারমশাই নিয়ে কথামৃত লিখেছেন, ঠিক আছে, আর সেদিনকার ছোঁড়া এই শরৎ, সে আবার ঠাকুরের সম্বন্ধে কী লিখবে। সুতরাং যখন শারদানন্দজি মহারাজ এই লীলা প্রসঙ্গ লিখলেন, লিখে সেগুলো যখন ছাপা হলো, তার কপি দিয়েছিলেন অক্ষয় কুমার সেনকে। অক্ষয় কুমার সেন করেছিলেন কি, গ্রামের বাড়িতে সেগুলি মাচা বলা হয়, সেই তাকের ওপরে তুলে রেখে দিয়েছিলেন। কিন্তু ভক্ত মানুষ তো, ঠাকুরের ওপর লেখা বই, কি জানি একদিন মনে হলো যে আমাকে অত টাকা খরচা করে ছাপিয়েছে, তারপর বইগুলি ভক্তি করে দিয়েছে, একটু পড়ে দেখি। উনি পড়ে দেখে ভাবে বিহ্বল হয়ে গেলেন। ভাবলেন আমি কী পড়ছি। তখন তিনি তার এই শ্রীরামকৃষ্ণ পুঁথির প্রথম খণ্ডটি দিলেন শারদানন্দজি মহারাজকে তার সংশোধন করে দিতে। তখন শারদানন্দজি মহারাজের যথেষ্ট বয়স হয়ে গেছে। তিনি প্রথম খণ্ডটি নিজে সংশোধন করে দিয়ে গেলেন। বাকি 3টি খণ্ড কিন্তু ঠিক যেমন পুঁথিকার লিখেছিলেন তেমনই রয়েছে। এই লীলা প্রসঙ্গ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখার পেছনে স্বামী শারদানন্দজি মহারাজ যেটি করতেন, তিনি যেখান থেকে এই ইনফরমেশনগুলি কালেক্ট করতেন, তারপর সেটিকে ফার্স্ট ভেরিফাই করতেন, আবার তৃতীয় একজনের কাছে রিভেরিফাই করে তারপর তিনি লিখতেন। কিছু কিছু ক্ষেত্রে 2টি মত থাকলে দ্বিতীয় মতটি তিনি পাদটিকায় লিখতেন। সুতরাং প্রত্যেকটি যিনি যা লিখেছেন, উনি যা তুলে ধরেছেন শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে, প্রত্যেকটি মত তিনি যথাযথভাবে তুলে ধরেছেন এবং সেখানে না মানার বা সেটিকে কেটে দেওয়ার বা অবিশ্বাস করার কোনো জায়গায় তিনি রাখেননি। এই শ্রীরামকৃষ্ণ পুঁথি যখন প্রকাশিত হলো, তখন তার একটি কপি গেল শিকাগোতে স্বামীজির কাছে। স্বামীজি বড়ই খুশি হলেন। তিনি অক্ষয় কুমার সেনকে শাকচুনি বলতেন। কেন বলতেন একটু পরে আসছি। তিনি প্রচণ্ড খুশি হলেন, সঙ্গে সঙ্গে কিছু একটা সংশোধনও করে দিলেন। কি সংশোধন? তিনি বললেন শক্তি বন্দনা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তাই তিনি
পরবর্তীকালে এখানে একটি শক্তি বন্দনা দিতে বললেন, যেটি পরবর্তীকালে দ্বিতীয় খণ্ড থেকে, যেটি শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অ্যাড করা হলো, যে অংশটি জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, এই অংশটি দ্বিতীয় খণ্ড থেকে অ্যাড হলো। শক্তির সাধনা ছাড়া কিছুই সম্ভব নয়। এই হলো শ্রীরামকৃষ্ণ পুঁথির রচনার পেছনের কাহিনী। এবার পুঁথিকারের জীবনী নিয়ে একটু কথা বলি। শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হলধর সেন এবং মাতার নাম বিধুমুখী। তিনি দুবার বিবাহ করেছিলেন। তার প্রথম পত্নী 15 বছর বয়সে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তারপরে বাঁকুড়া জেলার সুধিষ্ঠা গ্রামে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। এই পক্ষে তার 2টি পুত্র, একটি কন্যা ছিল। আর স্বামীজি শাকচুনি বলতো। কেন বলতেন? তার বর্ণ ছিল ঘন কৃষ্ণ, শরীর রুগ্ন এবং মধ্যম আকৃতি, সমস্ত মিলিয়ে প্রায় কদাকারই বলা চলে। স্বামীজি সেই জন্যই রহস্য করে তাকে এই নাম দিয়েছিলেন। কলকাতার ঠাকুর বাড়িতে তিনি ছেলেদের পড়াতেন বলে তার অপর নাম ছিল অক্ষয় মাস্টার। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করে ইনি অক্ষয় কীর্তি লাভ করেছেন। এই পুঁথির প্রশংসায় স্বামীজি শতমুখ ছিলেন। তিনি বলেছিলেন, তাঁর কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। ধন্য শাকচুনি, আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তার কি বলবো। আরে মোর শাকচুন্নি, তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই। শাকচুন্নি বাংলা জনসাধারণের ভাবী বার্তাবহ। অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণ নামে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু অন্যের সাহায্য ছাড়া তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। তখন তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিজের কাজের জন্য বাস করছিলেন এবং শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদারও সেখানেই থাকতেন। অক্ষয়বাবু স্থির করলেন যে তাকে ধরেই তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পাবেন। অবশেষে মহিম চক্রবর্তী মশাই একদিন কাশীপুরে নিজের বাড়িতে শ্রীরামকৃষ্ণের পদার্পণ উপলক্ষে মহোৎসবের আয়োজন করলেন এবং ভক্তদের আমন্ত্রণ জানালেন। সেখানে দেবেন্দ্রনাথ মজুমদারের সাথে অক্ষয়বাবুও যাবার অনুমতি পেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ মধ্যে উপবিষ্ট রয়েছেন। দেবেন্দ্রনাথ মজুমদারের সাথে তিনি শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে প্রণতি জানাতে আসন গ্রহণ করলেন ও শ্রীপ্রভু তার কৃপা দৃষ্টি করলেন। সেদিনকার কথা তিনি সেভাবে লিখেছেন, করুণ কটাক্ষপাতে জানি না কি আছে তাতে, বর্ণনায় নহে বর্ণিবার, শ্রীমূর্তি নয়নদ্বারে প্রবেশী হৃদয় পুরে, হৃদয় করিল অধিকার, আপনে আপন হারা বহিল নূতন ধারা, সেই দেহে হইন নূতন, কিছু না পাই খুঁজে যেন কোন নবরাজ্যে স্বপনে হয়েছি আগুয়ান। সেদিন প্রভুর দর্শন পেয়ে কৃতার্থ হয়ে অক্ষয় কুমার সেন বাড়ি ফিরলেন। তারপর থেকে তিনি প্রায় শ্রীরামকৃষ্ণ দর্শনে যেতে লাগলেন। দেবেন্দ্রনাথ মজুমদারের কৃপায় এই দর্শন লাভ হয়েছিল বলে তিনি সেই সময় থেকে তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন এবং তারই পরামর্শে তিনি পুঁথি রচনায় অগ্রসর হয়েছিলেন। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে যেদিন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরু দিবসে সৌভাগ্যক্রমে অক্ষয় কুমার সেন সেদিন উপস্থিত ছিলেন। তারা কয়েকজন তখন গাছের ডালে বানর খেলছিলেন। শ্রীরামকৃষ্ণ আসলে তারা ঝট করে গাছ থেকে নেমে তার পেছনে চলতে লাগলেন।
অক্ষয় কুমার সেন সেদিন 2টি চাঁপা ফুল হাতে করে নিয়ে এসেছিলেন। ঠাকুর যেমন পথের ওপর দাঁড়িয়ে সমাধিস্থ হলেন, সে সময় তিনি লিখছেন, পদপান্তে গিয়া মুই এমন সময়ে তোলা 2টি চাঁপা ফুল দিনু 2টি পায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অধিকার অক্ষয় কুমার সেনকে কোনোদিন তার চরণ স্পর্শ করতে দিতেন না। যতবারই তিনি প্রণাম করতে যেতেন, ঠাকুর ঠিক 2 পা পিছিয়ে যেতেন, বলতেন, আগে মনের ময়লা কাটুক, তারপর সব হবে। এই আক্ষেপটি তার মধ্যে বরাবরই ছিল। তিনি কোনো দিন ঠাকুরকে চরণ স্পর্শ করে প্রণাম করতে পারতেন না। কল্পতরু দিবসে আমরা কি ঘটেছিল তার যে বিবরণ পাই, কিছুটা গিরিশচন্দ্র ঘোষের কাছ থেকে, কিছুটা লীলা প্রসঙ্গ থেকে, এবং ঠাকুর যে কল্পতরু হওয়ার পর কি ঘটেছিল তার সমস্ত বিবরণ কিন্তু আমরা এই অক্ষয় কুমার সেনের পুঁথি থেকে পাই। এমনকি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণের দিন, যেটি সাধারণত কোনো বইতেই তেমনভাবে উল্লেখ পাওয়া যায় না, সেটি কিন্তু আমরা অক্ষয় কুমার সেনের কাছ থেকেই পাই। সেদিন কি ঘটেছিল, সকাল থেকে পরিবেশ কেমন ছিল, কে কে এসেছিল, যখন ঠাকুর তার এই পার্থিব নশ্বর দেহ ছেড়ে চলে যাচ্ছেন তখন তার মুখের ভাব কেমন ছিল, তার শরীর কেমন ছিল, কি হয়েছিল, যাবতীয় বিবরণ কিন্তু এই অক্ষয় কুমার সেনের কাছ থেকেই পাওয়া। যে রাত্রিরে ঠাকুরের মহাসমাধি হয়, সেই রাত্রে অক্ষয় কুমার নরেন্দ্রনাথের আজ্ঞামতো প্রভুর সেবায় কাশীপুরে ছিলেন। অনেক রাত্রে ঠাকুর লীলা সংবরণে উদ্যত হওয়ায় তিনি কলকাতায় গিয়ে গিরিশচন্দ্র ঘোষ এবং রামবাবুকে ডেকে আনলেন। এইভাবে শেষ দিনেও তিনি শ্রীপ্রভুর সেবায় কিঞ্চিত অধিকার পেয়ে অক্ষয় মাস্টার চিরকৃতার্থ হয়েছিলেন। পরিণত বয়সে তিনি বসুমতী অফিসে কাজ করতেন। বৃদ্ধাবস্থায় তিনি ওই কাজ ছেড়ে নিজের গ্রামে চলে যান এবং অবশিষ্ট জীবন প্রায় সেখানেই অতিবাহিত করেন। একবার ডাক্তার উমেশবাবু এবং আরও 2-3 ভক্ত এসে তাকে ময়মনসিংহে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সেখানে ভক্তের বাড়িতে 7-8 মাস কাটিয়ে আবার দেশে ফিরেছিলেন। ময়মনসিংহের এই সকল ভক্ত ছাড়াও মাঝে মাঝে মাদ্রাজ, লখনৌ, দারভাঙা, ঢাকা প্রভৃতি স্থানের কোনো ভক্ত মাঝে মাঝে তাকে নিয়ে যেতেন এবং কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। দেশের বাড়িতে থাকার সময় তিনি সাংসারিক ঝঞ্ঝাটে মন না দিয়ে শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননেই দিন কাটাতেন। সকালে উঠে নিজের হাতে ঠাকুরের বাসন মাজতেন ও ফুল তুলতেন, তারপরে একতারা বাজিয়েই নাম গান করতেন। বৃদ্ধ বয়সেও তার স্বর বেশ মিষ্টি ছিল। এরপর তিনি স্নান করে ঠাকুরের পূজা করতেন। পূজা হয়ে গেলে লীলা প্রসঙ্গ পাঠ করতেন এবং নিজের কিছু লেখালেখিও করতেন। গ্রীষ্মকালে দুপুরবেলা ঠাকুর ঘরে বসে তিনি ঠাকুর ও মাকে বাতাস করতেন। শেষ বয়সে তিনি হাঁপানিতে ভুগছিলেন, তাই দুর্বল শরীরে এত কাজ করা সম্ভব হতো না বলে পুজোর আগে তিনি চা খেতেন। দেহত্যাগে 3-4 বছর আগে থাকতেই তিনি পূজার কাজ থেকে বিদায় নিয়েছিলেন। শ্রী শ্রী মা দেশে থাকলে অক্ষয় কুমার ছোট একখানা কাপড় পরে দীর্ঘ লাঠি হাতে নিয়ে মাথায় করে নানা রকম জিনিস বয়ে খালি পায়ে মায়ের কাছে উপস্থিত হতেন এবং মায়ের চরণতলে পড়ে বৃদ্ধ বয়সের রোগ এবং পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করতেন। শ্রী শ্রী মা তখন তাকে সান্ত্বনাও দিতেন। মৃত্যুর কয়েক বছর আগে তিনি হাঁপানিতে অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলেন, সঙ্গে পারিবারিক অশান্তিও ছিল। ওই সময় একজন যুবক তার কাছে গেলে তিনি বলেছিলেন, শ্রীমা আঙুল দেখে বলেছিলেন যে তার শেষ বয়সে একটু ভোগ আছে, সেইটুকুতেই যা যন্ত্রণা। যদি তিনি আঙুলটা একটু লম্বা করে দেখাতেন তবে বোধহয় শরীরে আর সহ্য হতো না। দেহত্যাগে 4 দিন আগে তার সামান্য জ্বর ও রক্ত আমাশা হয়েছিল। চতুর্থ দিন অর্থাৎ 1330 সনের 21শে অগ্রহায়ণ, ইংরাজির 1923 সালের 7ই ডিসেম্বর শুক্রবার বেলা 9টার সময়
৭৩ বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে চলে যান। ওই সময় তার ছোট ভাই তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাচ্ছিলেন। তাতে তিনি বলেছিলেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। চরম মুহূর্তে দেখা গেল তার দু চোখ অর্ধ নিমীলিত, আর আনন্দে মুখমণ্ডল উদ্ভাসিত। এই বিমল আনন্দের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার সম্বন্ধে খুব কমই জানা যায়, তার পরিচিতি তার পুঁথি দিয়ে। যেরকম শ্রীম অর্থাৎ মাস্টারমশাইকে আমরা চিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত দিয়ে, সেরকমই অক্ষয় কুমার সেনকে আমরা চিনি তার এই অনন্য কীর্তি, তার এই প্রভুর পাদপদ্মে নিবেদিত পদ্মফুল শ্রীরামকৃষ্ণ পুঁথি দিয়ে। তার সম্বন্ধে যৎসামান্য যেটুকু জানা যায় সেটুকু আমরা জানতে পারি স্বামী গম্ভীরানন্দজির কাছ থেকে। আজ আপনাদের কাছে যেটুকু তার সম্বন্ধে তুলে ধরতে পারলাম সেই পুরোটাই স্বামী গম্ভীরানন্দজির লেখা থেকে। শ্রীরামকৃষ্ণ কথামৃত তো অনেকেই পড়েছেন, প্রায় সবাই। লীলা প্রসঙ্গও অনেক মানুষ পড়েছেন, কিন্তু পুঁথিটি একবার পড়ে দেখবেন তো, কি অপূর্ব সহজ সরল ভাষায় লেখা, কি অপূর্ব মিষ্টি তার প্রত্যেকটি শব্দ চয়ন। আর যেন চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। যেরকমভাবে কথামৃত পড়লে আমরা সেই জায়গাটি দেখতে পাই, ধ্যান করতে পারি, পুঁথিও ঠিক তেমনই। আর পুঁথির ভাষাগুলো এত মধুর, এত মিষ্টি, বলার মতো নয়। তার ইচ্ছাতেই সেটা সম্ভব হয়েছিল। তার লীলার অন্তিম লগ্নে এসেছিলেন অক্ষয় কুমার সেন, একদম অন্তিম লগ্নে। আমরা তো বড় হাপিত্তেশ করি যে কিছুই পেলাম না। জীবনের শেষ সময়ে একেবারে তিনি অক্ষয় কুমার সেনকে নিজের কাছে এনেছিলেন এই পুঁথি লেখানোর জন্য, যাতে তখনকার দিনে গ্রাম্য বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন পুঁথি পৌঁছে যায় বাংলার মেয়েদের কাছে, বাংলার মায়েদের কাছে, যাতে তারা যেন একজন আদর্শকে আঁকড়ে তাদের পরবর্তী জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন। আজকে সেই পুঁথিকারের জীবনের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আসবো আবার কারোর জীবনী নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।